Good morning, Rajkumar. Is it audible? Good morning, sir. Good morning. Yes. Okay, thank you. Okay, good morning, everybody. So, as I can check that 3 are the old faces and 2 are new faces. দুটো নতুন মুখ দেখা যাচ্ছে আর 3টে পুরানো, তাই তো? রোহান, সব নতুন? না, এরা দুজনে পুরানো। তোমাদের নাম কি বল? Where from are you? What do you do right now? Which class? Is there any honors paper or pass course? Very good. Please sit down. What's your name, please? Where from are you? Madhapur. Madhapur where? Madhapur to Jalipur. Okay, fine. What do you do? Travel industry Private sector. Okay, fine. Okay, please sit. Okay. So the কবি স্যারের সাথে আজকে তোমাদের গ্রুপ নিয়ে কথা বলেছি। উনি বললেন যে পুরাতন যে গ্রুপটাতে তোমরা অ্যাড আছো সেই গ্রুপ থেকে যারা আপাতত ক্লাসে জয়েন নেই তাদেরকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়া হবে এবং ওই গ্রুপেতেই সমস্ত কিছু ডকুমেন্টই শেয়ার করতে হবে, ঠিক আছে? তো আমরা আগের দিন পর্যন্ত কী কী শিখেছিলাম একটু রিভাইজ করে নেব, তাতে করে এনাদেরও অনেকটা রিমাইন্ড হয়ে যাবে। ওকে, সো ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হুইচ ইয়ার? আমার 18 2018। সাবজেক্ট কী ছিল? জেনারেল কোর্স। 2018। 96 ডেট অফ বার্থ নাকি 95? 95 ঠিক আছে, তাহলে আমাদের কি কি হয়েছিল না? Myself introduction, friends introduction, কিছু vocabulary আর grammar. Grammar which part we have done with? Sentence. Okay. দেখুন, আমি আমাদের দুজনকে বলে দিচ্ছি যে আমাদের যে বেসিক সিলেবাস অনুযায়ী গেলে ঠিক আছে যে গ্রামার পার্টটা রাখবো আমরা। কারণ কি দেখবো অনেক জায়গায় তোমরা স্পোকেন ইংলিশ শিখতে যাবে, বলবে যে স্পোকেন ইংলিশের জন্য গ্রামারের দরকার পড়ে। এটা অনেক জায়গা থেকে শুনে থাকবে বা বলে অনেকে, বাট আলটিমেটলি দেখা যায় যে আমরা তো শিখছি কোনো না কোনো কাজের উদ্দেশ্যে। আমরা তো আর জাস্ট বন্ধুদের সাথে আড্ডা মেরে ইংরেজিতে কত বলবো সেই সব কারণে তো কেউ শিখছি না। তাহলে অফিসিয়াল পারপাসে যখনই আমরা ব্যবহার করতে যাব তখন আমাদের কিন্তু ফর্মালিটিস মেনটেন করতে হবে, গ্রামার মেনটেন করতে হবে, ঠিক না? এবং তার পাশাপাশি আমরা যখনই এরকম এর বাইরে কিছু বলতে যাব হয়তো আমাকে কিছু টপিক, নির্দিষ্ট কিছু টপিকের উপরে আলোচ্য বিষয় দিয়ে শেখানো হবে, তাহলে তার বাইরে গেলে কিন্তু আমরা তখন ঝামেলায় পড়তে পারি, মানে আমাদের অ্যাবিলিটির বাইরে চলে যাচ্ছে তখন, তাই তো? তাহলে সাধারণ যে কিছু গ্রামার আছে যেমন সেন্টেন্স, পার্সন স্পিচ, টেন্স, আর্টিকেল, প্রেপোজিশন, এই কিছু গ্রামার আরও বেশ কিছু আছে, সেগুলো কিন্তু যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসেই নিজে থেকে কিছু বাক্য গঠন করতে পারব, তাই তো? যেটা আমাদের যে কোনো সিচুয়েশান আসুক না কেন আমরা সেখানে কিন্তু অ্যাবিলিটি রাখতে পারবো যে কোনো বিষয়ের উপর নিজে থেকে কিছু বলার মতো, ঠিক না বল? তো যার জন্য আমরা বেশ কিছু গ্রামার রেখেছি। তো সেই গ্রামারের অংশে সেন্টেন্সটা হয়ে গেছে, পার্সন স্পিচটা হাফ হয়েছে, তাই তো? 4টে হয়েছে। আমরা ওগুলো আবার রিভিশন করে দেবো অবশ্যই করে, যাতে করে আপনাদেরও কোনো সমস্যা না থাকে। ওকে, এবং এর পাশাপাশি আমরা কনভারসেশনও করেছিলাম, আজকেও কনভারসেশন করব। ওকে,
তো ঈদের কি খবর তাহলে? ঈদের এখন বাকি আছে, আজকে 22টা গেল। আজকে 22টা আছে, যেটা শোনা যাচ্ছিল যে 13 তারিখেই ঈদ, কিন্তু যদি 22টা রোজা আজ পর্যন্ত হয়ে থাকে তাহলে আর 8 দিন পরে 1 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তো হিসাব মতো দেখা যাচ্ছে আজকে তো 2 তারিখ, মানে এখনো 11 দিন বাকি আছে, আর রোজা পড়ে আছে 8টা, তাহলে ঈদ কি আগিয়ে আসতে পারে? কি জানা আছে বলো? আচ্ছা, তোমার ভয়েস একের লোক, তুমি কেন সেই পিছনে চলে গিয়েছো? তোমার কথা ও শুনতে পাবে না, আমি কি করে শুনবো তাহলে? হ্যাঁ, আচ্ছা বলো, কটা রোজা করেছো? করনি? স্যালাডটা যা পেয়েছিল আগে দিয়েছি। রোজা কটা করেছো? ও রোজা হ্যাঁ, কটা করেছো? রোজা আজকে 22টা হচ্ছে, আমি হাতে তুমি 18টা করেছো। তুমি কটা রোজা করেছো? আচ্ছা, কলকাতা যাচ্ছি, কলকাতা কিসের জন্য যাওয়া হয়? বাবার সাথে যাওয়া হয়। এক মিনিট, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বিকালে আমি 3:30 নাগাদ চলে যাব। কিন্তু পরীক্ষা কটা থেকে হচ্ছে? 2:30 থেকে তো পরীক্ষা হচ্ছে। বাড়ি ফিরবেন কটার সময় তাহলে? আমার তো 4:30 থেকে পড়ানো, আমি পিছিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো ফিরবে কটার সময় বাড়িতে? 4:30 থেকে 12টাতেই পড়ানো আছে। ওটা করে যেতে গেলে চাপ হয়ে যাবে, কারণ ওর পরে আরও একটা পড়ানো আছে যেটা কাছাকাছি। এবার যখন দূরে চলে যাবো টাইমটা ম্যানেজ করতে পারবো না। কটার দিকে তবু ফিরবেন বলুন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 4:30 থেকেই যাই। ঠিক। So I have some questions. ইয়েস প্লিজ। So what is semester? Semester, actually that is the graduation level course. For the previous time, as he has also an idea of that, on that time they used to give the graduation like that first year, second year and third year, তাই তো? এই 3টে ইয়ার ছিল। এখন সেগুলোকে সেমিস্টারে বিভক্ত করে দিয়েছে, যার জন্য এক একটা করে সেমিস্টার করে দিয়েছে। 6টা কি 5টা সেমিস্টার টোটাল আছে, 6টা সেমিস্টার আছে, প্রত্যেক বছরে 2টো করে। Actually semester exam. What is semester exam? যেমন আমাদের ইয়ারলি এক্সাম হয়, ওদের সেই একইভাবে সেমিস্টার এক্সাম হয়। সিলেবাসগুলোকে স্প্লিট করা আছে, ফার্স্ট সেমিস্টারের জন্য এই সিলেবাস, সেকেন্ড সেমিস্টারের জন্য এই সিলেবাস, এইভাবে স্প্লিট করা আছে, সেগুলোই সেমিস্টার এক্সাম। ওকে, দ্যাট ইজ টু ফার টু ইউ। নাও ইউ হ্যাভ জাস্ট গিভেন দ্য এইচএস, সরি মাধ্যমিক ইউ হ্যাভ গিভেন, তো টিল নাও ইট ইজ ভেরি ফার। উইদিন দ্যাট টাইম দ্য রুলস মে বি চেঞ্জড অলসো। সেই সময়ের মধ্যে আবার নিয়মের পরিবর্তন হতেও পারে। সেমিস্টার এক্সাম শুরু হবে বলছি। হ্যাঁ 11 থেকে সেমিস্টার এক্সাম স্টার্ট হতে পারে, এখনো কিছু মানে কনফার্মেশন কিছু দেওয়া যায়নি। যেমন একটা কনফার্মেশন পাওয়া গেছে যে মাধ্যমিক এক্সাম নেক্সট ইয়ার থেকে আর নেই, হবে না, একটা স্কুলেতেই নর্মাল যেমন হয় তেমনি। ঠিক আছে, তাই তোমরা এই লাকি লাস্ট বছরের জন্য মাধ্যমিক দিয়ে দিলে। অনেস্টলি ইউ আর লাকি বিকজ ইউর রেজাল্ট উইল বি ভেরিফাইড ইন সাচ আ ওয়ে দ্যান দেয়ার। পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের থেকে অন্যভাবে তোমাদের রেজাল্টটা ভেরিফাই করা হবে। অবভিয়াসলি ইউ গেট মোর ভ্যালু। বিষয়টা কিন্তু একই রেখেছে। আগে লোকে 5 পাস করে তাকে ধরে নিয়ে গিয়ে চাকরি দিত, আর এখন লোকে MA পাস করেও বসে আছে। তখন পড়াশোনার পদ্ধতি কঠিন ছিল, চাকরির পদ্ধতি সহজ ছিল। এখন চাকরির পদ্ধতি কঠিন, পড়াশোনার পদ্ধতি সহজ। মানে সেই ব্যাপারটা ব্যালেন্স করে নিয়েছে ওরা। চাকরি দেওয়া যাবে না চাকরি তাকে, তাই তো? যে কলকাতায় কিসের জন্য যাওয়া হয়? বাবার সাথে আমার ব্যবসা করছে, ব্যবসা তোমাদের বাড়ি রূপদিয়াতে বললি, তাই তো? গোকুনিতে, মানে তুমি কোন দিক থেকে আসো? চরণ হয়ে আসো, খালি করে চালতাবের শালগড়িয়া হয়ে আসো। কিন্তু গোকুনি তো যেটা, ওটা তো মগরাটার আগের একটা মোড় আছে, ওটাও তো গোকুনি বলে ডাকা হয়। গোপনে ওটা গরু হাটা বলা হয়।
গোয়াটার মধ্যে আগে গোপাল গোয়া আছে। আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা, তার মানে তুমি ভিতর থেকে যাও, ওই যে গ্যাস গোডাউনের একটা আছে হ্যাঁ ওর ভিতরে, তাই তো? ওকে ফাইন, চলো তাহলে আমার সমস্তটা আবার রিভিশন করে দিই একবার শর্ট টাইম ভাবে। ওকে, রাজকুমার, আর ইউ দেয়ার? Yes, sir, I'm here. Okay, fine. So we are going to revision with the old work, that sentences and parts of speech, whatever we have done, and after that we are going to continue on the rest of the parts of speech. Okay, Yes, sir. sure. So I will ask the question to old ones, means you and rather here is someone. So what they have the idea, what they remembered till now. After that I will explain again. So first thing Yes, I sir. would like to know from you that what is the concept that you have about the sentences? Yes, sir. What the idea that you have about the sentences? Hello. Yes, please say what is called sentence. Rajkumar, is it audible? Rajkumar, is it audible? Okay, fine. So you please say what the concept that you have about the sentences. Sentence is the word is food. No, I don't want the example. I want to know that what is called sentence, means what the concept that you have about the sentence. অনেকগুলো সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি একত্রিতভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে sentence বলে। ঘিসি মারি একটা, তুমি ক্যারাটে করো যদিও, তাও বলছি ঘিসি মারি একটা। আমি কি বাংলাতে বলেছিলাম? ইউ শুড বি স্পিক ইন ইংলিশ। ওকে, দেখো আমরা মূলত বাঙালি পরিবার থেকে বেশিরভাগটা বিলংস করছি, এবং আমাদের পরিবারের বেশিরভাগ সদস্য বা বেশিরভাগ পরিবারের সদস্যর দিক থেকে দেখতে গেলে তারা কেউ কিন্তু ইংরাজিতে সেভাবে বলতে পারে না। হয়তো তোমার ফ্যামিলি থেকে সেটা বলতে পারলেও পারতে পারে, বা ওর ফ্যামিলি থেকে বলতে পারবো, সবাইয়ের ক্ষেত্রে সমান হয় না। তো আমরা এখানে যতটুকু সময় আসবো চেষ্টা করব আমাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে আমাদের 100% দেওয়া ইংরাজিতে কথা বলার জন্য, কারণ এখান থেকে যখনই বেরিয়ে চলে গেলাম আবার নেক্সট ডেট ক্লাসের জন্য আমাদের ওয়েট করতে হবে। ততদিন কিন্তু আমাদের প্র্যাকটিস বলার কিছু নেই। তবে গ্রুপটা হয়ে গেলে আমি হয়তো ওখানে 1 ঘন্টা করে তোমাদের সাথে কথা বলবো, বিভিন্ন টপিক দিয়ে দেবো, তোমরা তার উপরে ভয়েস রেকর্ড করে সেন্ড করবে, ঠিক আছে? তবু প্র্যাকটিসটা একটু বজায় থাকবে। তাছাড়াও কিন্তু একটা রিয়ালিটি ফেস টু ফেস প্র্যাকটিসের একটা ভয়েস করে সাবমিট করা, হয়তো দেখা যাচ্ছে যে আমি একটা কাজ দিলাম, তুমি সেটাকে ভালো করে ভেবে ভেবে লিখে নিয়ে সেটাকে পড়ে তুমি ভয়েস করে আমাকে বলছো, সেটা একটা আলাদা জিনিস। আর ইনস্ট্যান্টলি আমি তোমাকে কোনো একটা টপিক দিলাম, তার উপরে দেন অ্যান্ড দেন আলোচনা করা, সেটা একটা আলাদা জিনিস। আর আমাদের এই ভাষা বলতে গেলে কথাবার্তা, তাই তো? সেটা কিন্তু আমাদের জীবনে এইভাবেই আসবে। যে কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে, তোমাকে তার উপরেই কথা বলতে হবে, তাই তো? আমরা তো আর মুখ ফিরে চলে আসতে পারবো না, সেখান থেকে আমাদের সিচুয়েশান হ্যান্ডেল করে তবে আসতে হবে, তাই নাকি? তো সেই হিসাবে এই প্র্যাকটিসটা একটা আলাদা। তাই আমি চাইবো এখানে দেন অ্যান্ড দেন তোমরা সবাই তোমাদের 100% দাও কথা বলার জন্য, কারণ এখানকার প্র্যাকটিসটা সারা সপ্তাহের প্র্যাকটিসের মতোই কাজ করে, বুঝে গেছে? সো ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। ওকে ওকে, হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার? কত রকমের বাক্য আছে? ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস? বলতে পারবে কি? ওকে, সে 5 ইউ সে, ইউ আর রাইট। হোয়াট আর দে? Assertive sentence, interrogative sentence, exclamatory, optative, imperative. You are right, but the issue is that here first assertive sentence, then interrogative sentence, then imperative sentence, then optative sentence, and rest exclamatory sentence. Okay, now I need to make you one thing clear, that in our life or per day daily life, okay, how many sentences we are using, among of them
80% to 70%, 70 to 80% sentences are assertive sentence. 10% to 20% are interrogative, and rest are imperative, optative, exclamative, whatever is there. Okay. Now, Rajkumar, what is assertive sentence? Rajkumar, are you there? So, what is assertive sentence? Try. You try. Assertive sentence is স্যার একটা বাংলা বা একটা ইংলিশে বলছিলাম কোনো কিছু বর্ণনা কিছু Describe. Describe something. Means assertive sentence means it helps us to describe about someone, something, whatever. Okay. same time assertive sentence has two parts. Negative sentence No, each and every sentence can be divided into two parts, that is affirmative and negative. That is last, okay? So, to build an assertive sentence, we need to make the rules like that: subject plus verb plus object. Subject plus verb plus object. So, and ends with a full stop. Ends with a full stop. That's the thing actually. Okay? Now the thing is that here, subject you got, verb got, object got. But when you are going to make an interrogative sentence, that time it will be little bit haphazard. First verb, then subject, then object. Interrogative sentence means it helps us to ask a question. To ask a question. এই প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে interrogative sentence. বোঝা গেছে না বোঝা যায়নি? Sure? আচ্ছা, তো এইটাই হচ্ছে তোমার interrogative sentence এর একটা তফাৎ। জাস্ট অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফার করার জন্য সহজ উপায়, আমরা ভার্বটাকে তুলে বাক্যের শুরুতে দিয়ে দেবো এবং বাক্যটা শেষ করবো একটা কোশ্চেন মার্ক দিয়ে। বাক্যটা শেষ করবো একটা কোশ্চেন মার্ক। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্ট। দেন ইম্পারেটিভ সেন্টেন্স, ইট হেল্পস আস টু এক্সপ্লেন অ্যাবাউট দ্য অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, লাইক দ্যাট থিংস। ওকে, আদেশ, অনুরোধ, এই সমস্ত কিছু বোঝাতে সাহায্য করে। ফর এক্সাম্পল এবার বলে দিই, আমাদের বাংলাতে আর ইংরাজিতে সমস্যা হয় কি, দেখো বাংলাতে যখন আমরা কিছু বলি আমাদের টিউনের উপর ডিপেন্ড করে, এটা করে দে না, এটা করে দে। এই যে সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু আমরা বুঝতে পারছি এটা অর্ডার করছে, ফার্স্ট সেন্টেন্সে আমাদের টিউনের উপর দিয়ে বুঝতে পারছি রিকোয়েস্ট করছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কী হয়, প্লিজ ডু দিস ফর মি অ্যান্ড ডু দিস ফর মি। সো ইফ ইউ অমিট দ্য ওয়ার্ড প্লিজ, যদি আমরা প্লিজ ওয়ার্ডটাকে অমিট করে দিই তাহলে বাক্যটা আমাদের হয়ে গেল অর্ডার। যদি কোনো বাক্যের সাথে প্লিজ যোগ করে দিই সেটা হয়ে গেল রিকোয়েস্ট। তাই তো? তাহলে ইংলিশের ক্ষেত্রে কিন্তু টিউনটা অতটা ম্যাটার করে না, কিন্তু যেটা আমাদের যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি, তাহলে বাংলাটা কিন্তু আমাদের টিউনের সাথে অনেকটা ম্যাচ করতে হবে এবং ম্যাটার করছে। ওকে, সো হেয়ার অপটেটিভ সেন্টেন্স, সরি ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমেন্ট, অল দিস টাইপস। ওকে, যদি মা বলে থাকে যে ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়িও না, এটা আমাদের উপদেশ, তাই তো? প্লিজ ডু নট রান ইন দ্য সান, এটা তখন আবার রিকোয়েস্ট। ওকে, আবার হয়তো কাউকে প্লিজ দিয়ে যা কিছু বলবে টোটালটাই রিকোয়েস্ট থাকবে, সমস্ত সময় রিকোয়েস্ট থাকবে। ওকে, then optative sentence. What is an optative sentence? It helps us to express about any bless, curse, okay, wishes, pray, like that. ঠিক আছে, প্রে আর উইশেসের মধ্যে তফাৎ হচ্ছে একটা, প্রে বলতে গেলে অপরের জন্য প্রার্থনা করা, উইশেস বলতে গেলে নিজের জন্য। যখন ভগবান আমার সন্তানদের ভালো রাখো, মা যখন প্রার্থনা করে এটা প্রে, ঠিক আছে, এটা তখন প্রার্থনা হয়ে গেল। আর ভগবান এবারের মতো আমার পিঠটা বাঁচি না, পরের বারে ভালো করে পরীক্ষা দিয়েছে, এটা নিজের জন্য, এটা হয়ে গেল আমাদের উইশ। ঠিক আছে, ব্লেস মানে কি, দীর্ঘজীবন মানে আশীর্বাদ দেওয়া, দীর্ঘজীবন। ব্লেসের অপোজিট হচ্ছে বা বিপরীত হচ্ছে কি, কার্স মানে অভিশাপ দেয়, যেটা মেয়েরা বেশিরভাগ ব্যবহার করে থাকে, গো টু হেল, জাহান, তাই তো? তো এইগুলোই মনে রাখতে হবে যে দেখো এই যে মজার বিষয়, হয়তো এখন বললে হয়তো অনেক সময় অনেকে খারাপভাবে দেয়, কিন্তু যে কোনো জিনিসের দেখবে একটা রিলেশান তৈরি করে নিলে না মনে রাখতে সুবিধা হয়। যেমন আমি যখন স্প্যানিশ শিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম, তো ওখানে স্প্যানিশের যে অ্যালফাবেটগুলো ছিল
আমাদের যেমন ABCD, ওদের আ বে সে চে দে এ এফ এ এইরকমভাবে ওদের। তো এই ABCDটাকে মনে রাখার জন্য আ বে সে চে দে, যে সেচে দে বলতে জল সেচা যেটা, আর আবে বলতে গেলে হিন্দিতে যেমন ডাকা হয় রুটভাবে, ঠিক আছে, এটাকে রিলেশন করে নিতে হবে মনে রাখার জন্য। মানে কিছু করার নেই, রিলেশন না করলে মনে রাখতে গেলে সমস্যা। দেখবি অনেক সময় মাস্টার লেখা চেক করার সময় ধাবাস করে একটা ধরিয়ে দেয়, কেন? এইটার জন্য, এই ভুল করার জন্য আমি মার খেয়েছি। মনে রাখতে সুবিধা হয় আমার, তাই তো? এই রিলেশনটা তৈরি করে নিতে হবে, যে কোন কথাতে তোমার মনে থাকবে তাড়াতাড়ি সেটা দেখে নিতে হবে। ওকে? And the last is that exclamatory sentence. What is an exclamatory sentence? Exclamatory sentence express about a feelings. The feelings can be mentally or physically. দেখো এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে ফিলিংস বা অনুভূতি, সেটা হতে পারে আমাদের মানসিক অনুভূতি, হতে পারে আমাদের শারীরিক অনুভূতি, ঠিক আছে? মানসিক অনুভূতি মনে করে ফোন করলে বা কোনোভাবে তুমি একটা ভালো খবর জানতে পেরেছো, মনের মধ্যে আনন্দ হচ্ছে, তাই তো? অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেল, হয়তো সবজি কাটতে গিয়ে হাতটি ফেটে গেল, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেল, তাই তো? সেক্ষেত্রে কী হয়ে যাবে? সেগুলো সব আমাদের ফিজিক্যাল ফিলিংসে চলে আসছে। এই যে মনে করো তুমি পেঁয়াজ কাটতে গিয়ে বা আলু কাটতে গিয়ে হাতে কেটে গেল, যে তুমি কি প্রিপারেশন ছিলে যে আমি কাটতে যাচ্ছি মানে আমার হাত কাটবে? না, প্রিপারেশন ছিল না। তাহলে হঠাৎ করে এই অনুভূতিটা তুমি পেলে, তাই তো? অনুভূতিটা কেমন অনুভূতি? ফিজিক্যাল অনুভূতি, শারীরিক অনুভূতি, আমাদের শরীরে যন্ত্রণা করছে, জ্বালা করছে, যা কিছু হচ্ছে, তাই তো? এটা ফিজিক্যাল ফিলিংস, বোঝা গেছে? এবার বলি এক্সক্লামেটরি সেন্টেন্সটা গঠনটা আমরা দুভাবে করতে পারি। ওকে, কেমনভাবে? দেখো কিছু ক্ষেত্রে বা কিছু বাক্যে আমরা এক্সক্লামেটরি ওয়ার্ড পেয়ে থাকি, হুররে, অ্যালস, হাই, হ্যালো, ওয়াও, তাই তো? এইগুলো সব কিন্তু আমাদের এক্সক্লামেটরি ওয়ার্ড। দেখবে যখন এরকম কোনো এক্সক্লামেটরি ওয়ার্ড পাবো, আমরা সেই ওয়ার্ডের পরে একটা এক্সক্লামেশন মার্ক দেবো, বাক্যের শেষে গিয়ে ফুল স্টপ দেবো, তাই তো? আর যখন কোনো বাক্যতে এরকম এক্সক্লামেটরি ওয়ার্ড নেই, হোয়াট আ বিউটিফুল গার্ল, হোয়াট আ নাইস ফ্লাওয়ার, তাই তো? এখানে দেখো এক্সক্লামেটরি ওয়ার্ড কিছু নেই, এই সমস্ত বাক্যগুলোই কিন্তু শেষ হবে এক্সক্লামেশন মার্ক দিয়ে। তাহলে সঠিকভাবে বা সহজভাবে মনে রাখার জন্য কি, এক্সক্লামেটরি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডের পরে এক্সক্লামেশন মার্ক দেবো এবং শেষে ফুল স্টপ দেবো। আর এক্সক্লামেশন ওয়ার্ড না থাকলে শেষে গিয়ে ডাইরেক্ট এক্সক্লামেশন মার্ক দিয়ে কমপ্লিট করবো। এই পর্যন্ত যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে বলো, বাট বলো, চুপ করে থেকো না। আমরা তো এখানে কথাই বলতে এসেছি না, হয় কি না? তাহলে এত চুপ করে আছো কেন? কথা বল। তাহলে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সটা ডবলভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে পারে। এক্সকিউজ মি, জাস্ট রিমেম্বার। সরেশ দা, এই লিঙ্কটা আমি একটা মেয়েকে পাঠাচ্ছি, জয়েন করার জন্য বলছি একটু দুটো ক্লাস। হ্যাঁ, ওকে। তো আমরা ছিলাম সেন্টেন্সে। এবার এই যে সেন্টেন্সগুলোকে আমরা আরও দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। মানে বাক্যের হ্যাঁ বাচক এবং না বাচক, ঠিক আছে? যদি পজিটিভ কিছু বোঝায় সেখানে হ্যাঁ বাচক, যদি নেগেটিভ কিছু বোঝায় সেখানে না বাচক। নেগেটিভ সেন্টেন্স মানে সেখানে কিন্তু কোনো না কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, ঠিক আছে? নট, নো, নেভার, নান, নাইদার, নো ওয়ান, এরকম নেগেটিভ ওয়ার্ড থাকবেই, মাস্ট। এর পাশাপাশিও কিন্তু আরও কিছু শব্দ আছে
যেগুলো দেখতে নেগেটিভ না কিন্তু সেন্স প্রোভাইড করে নেগেটিভ। যদি বলা হয় ইউ আর টু লেট, তোমার আসতে অনেক দেরি হয়ে গেছে, এই টি ডবল ও এটা কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড। কারণ কি, কোথাও দেরি করে যাওয়াটা তো কোনো পজিটিভ দিক দেখাতে পারে না, তাই না কি? তাই এই বাক্যটাতে নেগেটিভ ওয়ার্ড না থাকা সত্ত্বেও, মানে আমরা যেমন নেগেটিভ ওয়ার্ড চাই তেমন না থাকা সত্ত্বেও কিন্তু এই বাক্যটা একটা নেগেটিভ ওয়ার্ড প্রদান করছে, আর নেগেটিভ একটা সেন্স আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। বুঝে গেছি? ক্লিয়ার? এই সেন্টেন্সের এই পার্টটা রিভিশন হয়ে গেল, তোমাদের জন্য সুবিধা হলো, তোমরাও জেনে গেলে। আমি পিডিএফটা আজকেই গ্রুপেতে সেন্ড করে দেবো, এখানেই বসেই সেন্ড করে দেবো। ওকে, আর তারপরে আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে গেলে আমাদের যে কনসেপ্টটা ছিল যে বাক্যের ছোটো ছোটো যে অংশগুলো আছে, কারণ একটা বাক্যের মধ্যে অনেক শব্দ থাকে, তাই তো? প্রত্যেকটা শব্দের ধরন আলাদা, তাদের বসার জায়গা আলাদা। কারণ বসার জায়গা বলতে গেলে আলটিমেটলি তাদের ধরনের উপর ডিপেন্ড করে তারা বসছে, তাই না কি? একটা ভার্বকে নিয়ে নিশ্চয়ই আমি বাক্যের শেষে দিতে পারবো না। যদি সেই বাক্যটা ইন্টারোগেটিভ হয় বাক্যের শুরুতে দিতে পারবো, না হলে সাবজেক্টের পরে আমাদের দিতে হবে, তাই তো? তাহলে তাদের বসার ধরন, তাদের এক্সপ্রেশনের ম্যাটার যা কিছু করছে, সমস্তর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভাগে তাদেরকে ভাগ করে দিয়েছি। সেই ভাগগুলোকে যখন আমরা একত্রিত করছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। মানে ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসেস কল্ড অ্যাজ পার্টস অফ স্পিচ। ওকে, এই পার্টস অফ স্পিচকে মূলত আমরা 8টা ভাগে ভাগ করতে পারি, প্রধান ভাগ। আগেকার দিনের গ্রামারেতে 9টা ভাগে ভাগ করা যেত, যেমন মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এছাড়াও মডিফায়ার বলে একটা ছিল, যেটাকে পরবর্তীকালে স্প্লিট করে দেওয়া হয়, এবং মডিফায়ারটা আমাদের ডিটারমিনার বা আর্টিকেল হিসাবে আলাদা একটা সিলেবাসে চলে যায় ভাগ নিয়ে। ঠিক আছে, তো মূলত এখন 8 ভাগে ভাগ করা যায় পার্টস অফ স্পিচকে। ওকে, এই পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ আছে তার মধ্যে আমরা 4টে আগের দিন করেছিলাম, বাকি 4টে আজকে করব। সেই 4টেকে আমি রিভিশন করে দিচ্ছি। ফার্স্ট ভাগে ছিল নাউন। নাউন বলতে গেলে নেমিং ওয়ার্ড। এক কথায় যদি আমরা বলি হোয়াট ইজ নাউন, নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। মিনস ইট উইল এক্সপ্লেন অ্যাবাউট দ্য নেম অফ আ প্লেস, পার্সন অর থিং। প্লেস, পার্সন অর থিং, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম অথবা কোনো জায়গার নাম, এই নামকে ইন্ডিকেট করবে যখন, সেটা হয়ে যাচ্ছে আমাদের। ক্লিয়ার? শিওর? Then preposition. Don't fight with nail and teeth. It's very bad habit. যদি মনে হয় যে সামলাতে পারছো না, মাংস দোকানে যাবে, গেলে বলবে এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে, নখ থাকবে না, চিবাতে ইচ্ছা করবে। ওকে, ওকে, সো প্রোনাউন মিনস ইনস্টিড অফ নাউন। নাউনের পরিবর্তে যা কিছু, মিনস প্লেস অফ নাউন অর ইনস্টিড অফ নাউন। ঠিক আছে, নাউনের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করবো সেগুলো সবই কিন্তু প্রোনাউন। ওকে, এবার দেখবে কিছু কিছু শব্দ আমাদের পাজেল করার জন্য এমনও আছে যে শব্দগুলো কখনো প্রোনাউন, কখনো অ্যাডজেক্টিভ, তাই নাকি? যেমন যদি বলা হয় যে একটা শব্দ আছে, যেমন মানে মনে আসছে না, অনেকগুলো শব্দ আছে এরকম, অনেক প্রচুর শব্দ আছে। যেমন তুমি ডেয়ারটাকেই ধরো, ডেয়ার কখনো প্রোনাউন হতে পারে, কখনো আবার অ্যাডভার্বও হতে পারে, বাক্যের ব্যবহারের উপর ডিপেন্ড করে। বুঝা গেছে? ক্লিয়ার? তো এগুলো আমাদের প্র্যাকটিসের দ্বারা আস্তে আস্তে শিখে নিতে হবে। তো প্রোনাউন বলতে গেলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। ঠিক আছে, দেন ভার্ব। ভার্ব মিনস টু বি সামথিং, সরি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মিনস টু এক্সপ্লেন অর টু অ্যাড সামথিং মোর অ্যাবাউট দ্য নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন আর প্রোনাউন সম্পর্কে আরও বিস্তারিত একটু জানাবে, এইরকম বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ওকে, সাপোজ থিঙ্ক দ্যাট রহিম ইজ আ গুড স্টুডেন্ট, so students is a noun here. Yes, Rohim is noun. Rohim is the proper noun. Student is the common noun here, but noun here because we are using the adjective before the student. So students would be a noun here. It is a good pen. So pen is the noun here, name of a thing. So good is the adjective. So Rohim is a good student. So students is a noun here. Good is the adjective here. Because why? Because it is going to explain or it is going to add something more about the noun. Something more about the noun. Noun সম্পর্কে আরো বেশি কিছু জানাচ্ছে। So it is adjective. Verb means to be something, to do something. To be something
to do something. Suppose think that you are a doctor, so you can say I am a doctor. আমি একজন ডাক্তার, মানে আমি হই একজন ডাক্তার। টু বি বলতে গেলে হওয়া। ওকে, হি ওয়াজ আ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন, এটা ডেজিগনেশন, তাই তো? আবার কোনো কাজ বোঝায়, যেমন উই আর লার্নিং, ওকে, they are walking, he is playing, she is sleeping. All these are sleeping, playing, walking, learning. All these are action verb. কোনো কাজ বোঝাচ্ছে এগুলোকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তো এই পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম। আজকে নতুন পাঠ শুরু করতে যাচ্ছি। ওকে রাজকুমার, where have you gone? Yes, sir. Yes, sir. Some of Hello? the time you are missing. Yes, sir. Sir, actually, right now, sir, is getting a little, is getting a problem, sir. Network problem. Okay, fine. Now, has it sorted out? Has the problem sorted out? Yes, sir. Now sort out. Okay, fine. Thank you. So we are going to start with the adverb. Okay. Listen this very much carefully. What is adverb? Adverb means that any work. Okay. It means an adverb can add something more about a verb, an adjective, or another adverb. অ্যাডভার্বের কাজ হচ্ছে কি দেখো, কোনো ভার্বের দোষগুণ বিচার করতে পারবে, কোনো অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করতে পারবে, এবং অন্য কোনো অ্যাডভার্বের দোষগুণও সে বিচার করতে পারবে। বাংলাতে সহজভাবে মনে রাখার জন্য আমরা এইরকমভাবে মনে রাখতে পারি কোথায় কখন কিভাবে কাজটি হচ্ছে, কোথায় কখন কিভাবে কাজটি হচ্ছে। সো এখানে দেখো কিভাবে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। যদি মনে হয় বলা যায় হি ইজ আ গুড স্টুডেন্ট, so good is the adjective here. If I say that he is a very good student, he is a very good student, সে খুব ভালো ছাত্র। সো সে কেমন ছাত্র? ভালো ছাত্র। কেমন ভালো? খুব ভালো। সো good has been qualified by the very, গুডটা কোয়ালিফাইড হয়েছে ভেরির দ্বারা। সো ভেরি ইজ দ্য adverb here. Good is the adjective, very is the adverb. Okay. Now how it can qualify a verb? He is walking slowly. He is walking slowly. So walking is the verb here. How is he walking? Slowly walking. Yes. So slowly is the adverb. Okay. So an adverb can be qualified a verb also. Now how it can qualify another adverb? If I say that he is walking so slowly. How is he walking slowly? How slowly? So slowly. So is also another adverb which is qualifying to another adverb which is called slowly. So এখানে অন্য একটা adverb যেটা কিনা অন্য আরেকটি adverb slowly কে কোয়ালিফাই করছে, তাই তো? বোঝা না গেলে বলো, আবার বলে দেবো। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু যায়, মানে মাথায় কিছু যায়নি, আর পাশ থেকে গেলেও অনেকটা পাশ থেকে চলে গিয়েছে, তাই তো? দেখো সহজভাবে মনে রাখতে গেলে কোথায় কখন কিভাবে কাজটি হয়েছে, ঠিক আছে? একটা অ্যাডভার্ব চাইলে একটা অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করতে পারে, একটা ভার্বের দোষগুণ বিচার করতে পারে, অন্য কোনো অ্যাডভার্বের দোষগুণও বিচার করতে পারে। ক্লিয়ার? ইয়েস অর নো? ঠিক তো? এখানে কিভাবে আমরা দেখালাম যে কিভাবে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে, একটা ভার্বকে এবং অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। আমি যে পিডিএফটা দেবো ওখানে সমস্ত এক্সাম্পল আলাদা আলাদাভাবে দেওয়াও আছে, ঠিক আছে? পড়লে নিশ্চয়ই করে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়ের উপরে। ওকে, দেন অ্যাডভার্ব, দেন আফটার দ্যাট প্রিপোজিশন। ওকে, হোয়াট ইজ প্রিপোজিশন? Preposition helps us to make a relation between a noun with a noun or a verb with a noun. প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা নাউনের সাথে একটা নাউনের সম্পর্ক গড়ে তোলা, অথবা একটা ভার্বের সাথে একটা নাউনের সম্পর্ক গড়ে তোলা। কিভাবে করছে? হি ran into the room. Ran is the verb here, the room is the noun here. Into is the preposition. Why? Because it is going to make a relation between ran and the room. So the room is the noun, the ran is the verb. ran আর দ্য রুম, র্যানটা হচ্ছে ভার্ব, দ্য রুমটা হচ্ছে নাউন। এই দুজনের মাঝখানে বসেছে ইনটু, দুজনের মাঝখানে বসে একটা কানেকশন তৈরি করছে।
তাহলে একটা ভার্বের সাথে একটা নাউনের কানেকশন তৈরি করছে, কে? একটা প্রিপোজিশন। এবার একটা নাউনের সাথে কিভাবে একটা নাউনের সম্পর্ক তৈরি করছে দেখো, কিপ দ্য বুক অন দ্য টেবিল। তাহলে দ্য বুকটাও নাউন, দ্য টেবিলটাও নাউন, দ্য বুকটাও নাউন, দ্য টেবিলটাও নাউন। এই দুজনের মাঝখানে বসছে কে? অন। তাহলে কিপ দ্য বুক অন দ্য টেবিল, তাহলে এই নাউন দ্য বুক, এই নাউন দ্য টেবিল, দুজনের মাঝখানে বসছে অন এবং দুজনকে একটা কানেকশন করছে, তাই তো? তাই এটাও একটা প্রিপোজিশন। সুতরাং প্রিপোজিশনের কাজ হচ্ছে বাক্যে থাকা একটা ভার্বের সাথে একটা নাউনের সম্পর্ক গড়ে তোলা, অথবা একটা নাউনের সাথে একটা নাউনের সম্পর্ক গড়ে তোলা। নাউনের সাথে নাউনের সম্পর্ক করতে পারবে এবং ভার্বের সাথে নাউনের সম্পর্ক করতে পারবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? দেন কনজাংশন। হোয়াট ইজ আ কনজাংশন? ইট হেল্পস আস টু অ্যাড টু ওয়ার্ডস অর টু সেন্টেন্সেস। দুটো বাক্য অথবা দুটো শব্দকে যুক্ত করতে সাহায্য করে। দুটো বাক্য অথবা দুটো শব্দকে যুক্ত করতে সাহায্য করে। যেমন যদি বলা যায় যে আই উইল গো দেয়ার বাট উইল নট ডু দ্য ওয়ার্ক। আমি সেখানে যাব কিন্তু কাজ করবো না, তাহলে দুটো আলাদা বাক্য। আই উইল গো দেয়ার, আই উইল নট ডু দ্য ওয়ার্ক, দুটো আলাদা আলাদা বাক্য, জয়েন করছে বাট, তাই তো? রাম অ্যান্ড রহিম উইল গো, তাহলে রাম একটা শব্দ, রহিম একটা শব্দ, দুটো শব্দকে যুক্ত করছে একটা কনভেনশন। ক্লিয়ার? লাস্ট ইজ দ্য interjection. Interjection is very easy. In the exclamatory sentence, the exclamation word to express the sudden feeling, those words are divided into parts of speech into interjection. এক্সক্লামেটরি সেন্টেন্সে যেই সমস্ত শব্দগুলো আমরা হঠাৎ করে যে আবেগ বা হঠাৎ করে কিছু বোঝানোর জন্য ব্যবহার করে থাকি সেগুলো ইন্টারজেকশন। যেমন হুররে, অ্যালস, হাই, হ্যালো, এগুলো সব ইন্টারজেকশন। ওকে, ক্লিয়ার? জাস্ট আমি যা কিছু বললাম 2-3 মিনিট রিমাইন্ড করে নাও, যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাকে নক করবে। স্যার বলছি পার্টস অফ স্পিচ যে টোটালি গ্রামার ডিসকাস করা হলো, তো স্পোকেন ইংলিশের জন্য নাউনের কি যে 5টা ভাগে ওগুলো না জানলেও হয়? ওগুলো না জানলেও আচ্ছা, প্রোনাউনেরও ওই রকমই রয়েছে, প্রোনাউনের 8টা না ভাগ আছে। জানলেও হয়। দেখো এই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করছি, এদেরকে যদি আমরা একসাথে ব্রেক করি আবার 32টা ভাগে পাওয়া যাবে, আরও 32টা পাওয়া যাবে। সেগুলো আমাদের জেনারেল কোলোকেটের জন্য দরকার নেই, সাধারণ কনভারসেশনের কোনো দরকার নেই। ওকে, এবার কেউ যদি অ্যাডভান্স গ্রামার করতে চায় এই কোর্সের শেষে গিয়ে, তখন সেটা আলাদা হবে। কারণ কী হয়, অনেকের অফিসিয়ালি অনেক মেল ড্রপ করতে হয়, সেখানে তাকে মেলে লিখতে হচ্ছে অনেক কিছু, তাই তো? হয়তো এটা জিজ্ঞাসা করবে না যে এই যে বাক্যটা লিখেছো এটা কোন পার্টস অফ স্পিচ, বাট ওটা তোমার মাথায় রেখে তবে তুমি সেখানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ কি না? সরি টু ইন্টারাপ্ট, হয়তো তুমি কথা বলছিলে তার মাঝখানে আমি এটা বলে দিলাম, কারণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এগুলো সাধারণ কথোপকথনগুলো দরকার পড়ে না, বাট যখন কেউ অফিসিয়ালি বা হাই প্রোফাইল কোনো অফিসিয়াল বিলংস করছে, যেখানে তাকে প্রচুর পরিমাণে মেল ড্রপ করতে হচ্ছে বা ডেলি বেসিস হয়তো 4-5টা মেল ড্রপ করতে হয়, তখন এগুলো কাজে লাগে। নাহলে ভুলভাল হয়ে যেতেই পারে, কারণ সমস্ত মেলের ফরম্যাট আলাদা, তাই না? যেমন যারা পঞ্চায়েতে থাকে, যারা ভিডিওতে থাকে, তাদেরকে তো অনেক জায়গায় মেল করতে হয়, তাদের ক্ষেত্রে এগুলো কাজে। স্যার বলছি আমি যদি প্র্যাকটিস করতে চাই, আমি ফোন থেকে ওয়ার্কশিট নিলাম প্র্যাকটিসের জন্য, তা নর্মালি ফলো করবো উপর থেকে যে 8টার উপর বেশি দেখো ওটা কি হয়, আমাদের ইনস্ট্রাকশন বলে একটা জিনিস থাকে, যেরকম তুমি কোনো সিট নিচ্ছ সেই সিটের ওপর যদি লেখা থাকে রাইট ডাউন দ্য কাইন্ডস অফ দ্য নাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর কোন ধরনের নাউন সেটা লেখো, তখন তোমাকে ওই 5টা নাউন নিয়ে কভার করতে হবে। আর যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা লেখো, তখন তুমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এইভাবে বেরিয়ে যেতে পারবে। যখন ওরা যদি বলে যে রাইট ডাউন দ্য কাইন্ডস অফ দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বের ধরন কী কী লেখো, অ্যাডভার্বের ধরনে ম্যানার হতে পারে, টাইম হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে, প্লেস হতে পারে, তো এরকম ভাগগুলো তখন নিয়ে আলোচনা করতে হবে, সম্পূর্ণটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড।
আমি বলছি যে স্পোকেনের জন্য বা অ্যাডভান্সটা পরে, স্পোকেনের জন্য ওভারঅল যেটা সামনে রয়েছে, যেটা সকলকে শেখাই সেটা ফলো করা উচিত। এবং একদম একদম আমার গ্রামার তো শুধু নিয়ম জানা হবে না, তার অ্যাপ্লাই দেওয়ার জন্য একদম। তার জন্য ওয়ার্কশিটে আমি দেখেছি যে 5-6 গুলো তো নর্মালি করা আছে। এবং আমি একটা বই কিনেছি রাইমার্টিনের কম্পিটিটিভ এক্সামের জন্য, ওখানে কোনো অনেক ডিটেলস নাউনের ওপর অনেক দেওয়া হ্যাঁ আছে। তো এই কারণে আমি ফলো করবো এই টাইমে কোনটা। দেখো অ্যাকচুয়ালি কী হয়, একটা জিনিস মনে রাখবে বেসিকভাবে আমাদের জানা থাকলে কোনো সমস্যা নেই, না জানা থাকলে অনেক সমস্যা। যদি তোমার নলেজ বেশি থাকে কোনো চাপ নেই, কিন্তু কম যেন না থাকে। ঠিক আছে, যে এখন যে বেসিকভাবে আমরা বেসিকটাকেই ফলো করি, সাধারণভাবে আমরা বেসিকটাকে ফলো করি। ওকে, আর একটা প্রশ্ন হচ্ছে যে স্পোকেনের জন্য মানে 95 বা 90 পর্যন্ত যে গ্রামারগুলো কভার করে তার একটা আমি সামারি দিতে পারবো? মানে সামারি বলতে গেলে বুঝবো শুধু টপিক। কি কি টপিকগুলো কভার করা হ্যাঁ, আমাদের টপিক বলতে গেলে এখানে যে 90 মানে আমাদের টোটাল যে এই যে স্পোকেনের যে বেসিক কোর্স, এই কোর্সের যা গ্রামার আছে সেই গ্রামারগুলোর মধ্যে থাকবে সেন্টেন্স, যেটা আজকে বলছি, হ্যাঁ, টোটাল 500 স্পিচ পাওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে, 500 স্পিচের প্রাইমারি ভাগটা পাওয়া যাবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ডিটেলটা না। তাহলে সেন্টেন্স থাকবে, 500 স্পিচ থাকবে, ওকে, টেন্সেস থাকবে, টেন্সের টোটাল যে 12খানা আছে 12খানায় পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্স, 500 স্পিচ, টেন্সেস, আর্টিকেল, আর্টিকেল, প্রিপোজিশন। অ্যাকচুয়ালি প্রিপোজিশনের অপর নাম হচ্ছে কনফিউশন, যেটা আমি বলে থাকি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ বদলায়, তাই তো প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা থাকবে, বেসিক কিছু প্রিপোজিশন থাকবে। এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে যে দু রকমের প্রিপোজিশন আছে, একটা হচ্ছে সুইটেবল প্রিপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের কথোপকথনের জন্য সুইটেবল প্রিপোজিশনটা বেশি ধরা হয়, কারণ দেখো সুইটেবল বলতে গেলে কি, শ্রুতি মধুর। যেটা আমরা যখন কাউকে সাথে কথা বলতে যাব, আমরা শ্রুতি মধুরটাকেই ফলো করবো, কারণ যেটা যদি আমার কথা কারো শুনতে ভালো লাগে তবে সে শুনবে, তাহলে শ্রুতি মধুর দিকটা আমরা আগে দেখবো, সুইটেবল প্রিপোজিশন। ঠিক আছে, এবং এছাড়াও কথার পরিপ্রেক্ষিতে আরও কিছু গ্রামার চলে আসে, সেগুলো আমরা কভার করবো। কনভারসেশন থাকবে, ঠিক আছে, এবং প্রোনাউন্সিয়েশনটাও থাকবে। বেসিক গ্রামার বলতে গেলে মূলত সেন্টেন্স, 500 স্পিচ, টেন্সেস, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো এগুলো ভালো করে শিখলে কথা রিটেনেও ফলো করে। ঠিক আছে, এবার দেখো আমাদের কথা বলার জন্য কিন্তু মূলত আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, ডিগ্রি দরকার পড়ে না, ন্যারেশন তো একদমই পড়ে না, দরকার পড়ে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো তাই আমাদের এখানে টাইম ওয়েস্ট করলাম। এগুলো অ্যাকচুয়ালি দেখো আমরা আসছি এগুলো স্কিল ডেভেলপমেন্ট। যেমন ওই যে মেয়েটি বা ওর যারা, ওরা এখন স্কুল লাইফে আছে বা এডুকেশনাল লাইফে আছে, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা ওগুলোকে প্র্যাকটিস করছে, এগুলো এক্সটার্নাল স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ কি, তো যার জন্য এই বেসিক গ্রামারগুলো মেনে আমরা কথোপকথন শিখব। এবার কেউ যদি পরবর্তীকালে কোর্সে শেষ হওয়ার পর তার যদি মনে হয় যে এখান থেকে আমি অ্যাডভান্সটা করে নিই, সেখানে অ্যাডভান্স কোর্স করে নেব, তখন সেটা তার জন্য আলাদা সিলেবাস, তখন হয়তো দেখা যাচ্ছে আরও ভাগ হয়ে যাচ্ছে, তখন 500 স্পিচের যে 8টা ভাগ লাগে 32টা, সেগুলোও পেয়ে যাবে। ওই অ্যাডভান্স কোর্সটা কম্পিটিটিভ এক্সামকে ফলো করে না স্পোকেনকে আরও ডেভেলপমেন্ট করে? অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ বলে কিন্তু কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ মানে কি, দেখো আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই আছে যারা হিন্দি পড়তে পারে না, লিখতে পারে না, বলতে পারে, বুঝতে পারে, তার মধ্যে আমি একটা। ঠিক আছে, তো এরকম অনেকেই আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, এইগুলো হচ্ছে আমাদের কোলোকেটেড ফর্ম, স্পোকেন হিন্দি। এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ না, স্পোকেন হিন্দি। যখন আমরা এইরকমভাবে পদ্ধতিতে ইংরেজি শিখবো, তার জন্য আমাদের কিছু দরকার পড়ে না, শুধু ইংরেজি গান আর ইংরেজি মুভি দেখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমি তো পড়ার দরকার না, আমি তো পড়বো না, আমি তো লিখবো না। তো অনেকে দেখবে ওই ইউটিউবে বা অনেক ফেসবুকে শর্ট ভিডিও দেখবে, অনেক বাদামওয়ালা, মশলা মুড়িওয়ালা তারা ইংরেজিতে কথা বলছে। যদি তুমি শিখে গিয়ে সেগুলো শোনো, দেখবে হাজার একটা ভুল পাচ্ছে। যদি না শিখে দেখো, এরা কত কি জানে, এত শিক্ষিত হয়ে মশলা মুড়ি বিক্রি করছে, এত শিক্ষিত হয়ে বাদাম বিক্রি করছে। সোনার কাম চাই, রক্তের করতে গেলে সোনার মতো কাম চাই।
তাহলে শিখে গিয়ে যদি তখন যদি শোনো, তখন এই ডিফারেন্সগুলো বোঝা যাবে যে একটা কোলোকেটেড ফর্ম আর একটা এডুকেটেড বা অফিসিয়াল ফর্মের মধ্যে তফাৎটা কী আসছে, তখনই কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো। ওকে, এবং সেটা আমাদের দরকার, কারণ আমরা কেউই কিন্তু এখনকার দিনে ওই লোক দেখানোর জন্য শিখি না, তাই নাকি? আমরা যারা সেন্সিটিভভাবে শিখতে আসছে, অনেকে আসে দেখবে ও বলছে কি সুন্দর লাগছে শুনতে, চলো আমিও শিখবো। শিখতে গিয়ে যখন দেখতে পাচ্ছি এত কিছু শিখতে হবে, বাবা দরকার নেই। আবার বেশিরভাগ জন এখনকার দিনে ইংলিশটা এমন একটা জায়গায় ল্যাঙ্গুয়েজটা স্ট্যান্ড করে আছে যে অনেকে এইভাবে শিখতে আসে যে জীবন যাই করি না কেন ইংরাজিটা লাগবে। সে আমি ম্যাথ অনার্স নিয়ে পড়ি আর সায়েন্স অনার্স, মানে যাই কিছু নিয়ে পড়ি না কেন, সেখানে গিয়ে শেষে গিয়ে আমার ইংরাজির উপর মুক্তি পাতে হবে। হায়ার স্টাডিজ তুমি MA BA PhDও করে নিলে, যে কোনোভাবে পড়ে তুমি করে নিলে টিচার ধরে, যখন কাজ করবে PhD করার পর নিশ্চয়ই তুমি আর তো নর্মাল কিছু করবে না, তুমি প্রফেসরের জন্য নিশ্চয়ই যাবে। তখন তুমি যখন লেকচার দেবে কিসে দেবে, ভালো কোনো কলেজে পড়লে। ভেরি সিম্পল, কিছু করার নেই তখন, তাই না? সাধারণভাবে যদি কোম্পানিতে কাজ করতে হবে, সেই কম্পিউটারে যা ল্যাঙ্গুয়েজ সেখানেও ইংরেজি, সেখানেও আমাদের মুখ থেকে কথা বলতে হবে যদি না শিখি, তাই না কি? তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যারা সেন্সিটিভলি শেখার জন্য আসছে তারা কিন্তু এটাকে কোনোদিন নেগেটিভলি নেবে না। আমাকে শিখতে হবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে শিখতে হবে, যাই হোক না কেন আমাকে শিখতে হবে। আমার একবারের জায়গায় 10 বার স্যারকে জিজ্ঞাসা করবো, 10 বারের জায়গায় 100 বার জিজ্ঞাসা করবো, যতক্ষণ না পর্যন্ত আমার সেই বিষয়ে ক্ল্যারিটি আসছে আমি জিজ্ঞাসা করতেই থাকি। সমস্যা আছে, আমি শেখার জন্য আসছি, উনি শেখানোর জন্য আসছে, মানে দুজনেরই কিন্তু মূল মোটো একটা জায়গায় আটকে আছে যে তোমাকে ইংরাজি কথা বলতে হবে। আমি ভাবছি তোমাকে ইংরেজিতে কথা বলাতেই হবে, তুমি ভাবছো আমাকে বলতে হবে। ইংরেজিতে কথা বলাটাই মেন মোটো আমাদের, এখান থেকে সরে আসলে হবে, ঠিক আছে? এবারে দেখো, ল্যাঙ্গুয়েজের সিলেবাস আলাদা থাকে, কম্পিটিটিভের বেশ কিছু নির্দিষ্ট পোর্শনের উপর দিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সাম। যেমন কোনোদিন কি তুমি দেখেছো যে আমাদের ট্রান্সফরমেশনের উপরে কম্পিটিটিভ এক্সাম হয়েছে, ডিগ্রির উপরে হয়েছে? ডিগ্রির উপর মায়ের সাথে থাকতে পারে, বাট ভয়েস চেঞ্জ জেনারেশন, হ্যাঁ সিলেবাস, বাট কোশ্চেনে কিন্তু আমরা সে অর্থে পাই না যে জাম্বেল সেন্টেন্স পাও করি। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের পাওয়া যায় না মূলত, ঠিক আছে? তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজের সিলেবাসকে ফলো করি। এবার ল্যাঙ্গুয়েজ সিলেবাসে দেখতে গেলে আমাদের অ্যাডভান্সে গেলে কী হবে, টোটাল হায়ার কিছু ডিপ গ্রামার আছে, ঠিক আছে? তুমি যত হায়ার স্টাডিজ যাবে সেখানে দেখবে তুমি আর ইংলিশের গ্রামার পাবে না, ইংলিশের গ্রামার পাবে না, এক্সপ্রেশন। ওকে, হ্যালো, একটা লিঙ্ক পাঠিয়েছিলাম জয়েন করার জন্য, আগের দিন বলেছিলাম না ইংলিশের কোর্সের জন্য জয়েন করার জন্য। চল ওখানে জয়েন করে নাও, এখন ক্লাস চলছে, জয়েন করে শোনো, তারপরে কথা বলতে তোমার সাথে, হ্যাঁ? তো যেটা বলছিলাম, তো এক্ষেত্রে আমাদের যেমন 500 পেজের 8টাকে ভাঙলে 32টা, সেগুলো পাবে। ট্রান্সফরমেশন পাবে, ন্যারেশন আমরা সাধারণত 2 কি 3টে লাইনে শিখেছি, 5টা লাইনের ন্যারেশন শেখানো হবে ওখানে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ পাবে, আর্টিকেল পাবে, প্রিপোজিশন পাবে। প্রিপোজিশনে তখন এটা সুইটেবল, তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে চলে যাবে আমরা, ঠিক আছে? এগুলো হচ্ছে কন্টেন্ট সিলেবাস। আরও অনেক গ্রামার আছে, এবং মেন পার্ট হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মেন অংশ হচ্ছে কিন্তু কনভারসেশন, এবং কনভারসেশনের মেন অংশ হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আমরা যেমন উচ্চারণ করব তেমন নেই, তাই নাকি? তার মধ্যে সব থেকে কঠিন উচ্চারণ হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, ঠিক আছে? আগে যে তোমাদের কি বলেছিলাম আমেরিকান অ্যাকসেন্টটা কিছু দেখো, আমেরিকান অ্যাকসেন্টটা কেমন হয়, মনে করো আমাদের ইন্ডিয়ান অ্যাকসেন্টে আমরা পরিষ্কার ক্লিয়ারলি বলি, তাই তো? গিভ মি দ্য বোতল অফ ওয়াটার, জলের বোতলটা দাও, গিভ মি দ্য বোতল অফ ওয়াটার, তাই তো? আবার যখন তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে যাবে, গিভ মি দ্য বোতল অফ ওয়াটার, ওই 8টা লাস্টের উচ্চারণ করবে। আমরা বাংলায় বলি ওয়াটার, ওরা বলছে ওয়াটার,
ওয়াটার, ওকে, টক, এরকম বলে ছেড়ে দেবে। যখন তুমি আমেরিকান অ্যাকসেন্টে যাবে, গিভ মি দ্য ব্যারেল অফ ওয়াটার, গিভ মি দ্য ব্যারেল, বোতলটাকে বলছে ব্যারেল, ওয়াটারটাকে বলছে ওয়াটার, গিভ মি দ্য ব্যারেল অফ ওয়াটার। এটা হচ্ছে আমাদের আমেরিকান অ্যাকসেন্ট। বলা হচ্ছে সি বট হার ডটার আ বোটল অফ ওয়াটার, এটা আমাদের ইংলিশ মানে নর্মাল ইন্ডিয়ান অ্যাকসেন্ট, সি বট হার ডটার আ বোটল অফ ওয়াটার। যখন তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে যাবে, সি বট হার ডটার আ বটল অফ ওয়াটার। যখন তুমি আমেরিকান অ্যাকসেন্টে যাবে, সি ব হার ডরার আ ব্যারেল অফ ওয়াটার, ডটারটাকে বলছে ডরার, ডরার, ডর একার, বোতলটাকে বলছে ব্যারেল, ওয়াটারটাকে বলছে ওয়াটার। এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, যেটা আমাদের ইংলিশ মুভি বা কার্টুনে যেমন ব্যবহার করে থাকি। তবুও তো ওরা ব্রেক করে করে বলে যাতে আমরা বুঝতে পারি। I don't know what's his talent right now, but I'm trying to find out what's his talent. I'm trying to understand that problem. এইভাবে ওরা বলে থাকে, শুনে থাকি। He's so to talk right now, but he'll tell later. তাই তো, সে এই সময় কথা বলতে খুবই দুর্বল অনুভব করছে, বা পরে সে চেষ্টা করবে। He's just completed with his surgery and right now he's taking rest and later will be very much good like us. তাই তো, সবাই মাত্র সে সার্জারি থেকে উঠেছে, এখন সে রেস্টে আছে, বা পরবর্তীকালে আমাদের মতো ঠিক ততটাই ভালো হয়ে যাবে। তাহলে এই অ্যাকসেন্টও একটা বিরাট কিছু ফলো করে আমাদের কথা বলার সময়, তাই নাকি? এবার আমরা মূলত ব্যবহার করব ব্রিটিশ অ্যাকসেন্ট, কারণ আমাদের আমেরিকান অ্যাকসেন্ট শিখতে গেলে আরও অনেক প্র্যাকটিস করতে হবে। আমেরিকান অ্যাকসেন্ট পাওয়াটা অনেকটা চাপ, বাট মেয়েদের গলাতে আমেরিকান অ্যাকসেন্ট ওরা খুব সহজেই ক্যাচ করতে পারে, কারণ ওরা তো ভালো করে কথা বলতেই জানে। অ্যাকচুয়ালি যেটা তুলনা করে দেখা যায়, মেয়েদের টিউনটা অনেকটা সফট হওয়ার জন্য ওরা খুব সহজেই আমেরিকান অ্যাকসেন্ট ক্যাচ করতে পারে, ওকে। এবং ছেলেদের তুলনায় 100-র মধ্যে শতকরাভাবে দেখতে গেলে ছেলেদের তুলনায় মেয়েদের প্রোনাউন্সিয়েশন অনেক কারেক্ট হয়। সিরিয়াসলি বললাম, ছেলেদের তুলনায় মেয়েদের প্রোনাউন্সিয়েশন অনেকটা কারেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে 10 জনের মধ্যে 8টা মেয়ে যদি কারেক্ট হয়, 10 জনের মধ্যে 6টা ছেলে কারেক্ট হয় প্রোনাউন্সিয়েশনের দিক থেকে দেখতে গেলে, ওকে। ইজ ক্লিয়ার? শিওর? আচ্ছা, এবার বলো পার্টস অফ স্পিচ যতটুকু শেখা হলো, কোথায় কি সমস্যা আছে? পার্টস অফ স্পিচেতে আমরা যতটুকু শিখলাম, কোথায় কি সমস্যা আছে? রাজকুমার, ইজ দ্যার এনি প্রবলেম উইথ দ্য রেস্ট অফ দ্য পার্টস অফ স্পিচ? পরবর্তী যে পার্টস অফ স্পিচগুলো আমরা করলাম 4টে, কোনো সমস্যা আছে? Yes, sir. No, sir. No, I don't have any problems to understand the parts of speech right now. Very good, very good. Any of you? Sure? You? If you have any problem after finishing the class, okay, you can consult with me. That's not a big deal, okay? I'll help you out with this issue, okay? Okay. Now we are going to learn about the conversation part, okay? আজকে আমরা কনভারসেশন পার্টে আগের দিন কি করেছিলাম? হোয়াট টু সে আগের দিন করিয়েছিলাম, ইয়েস, ওকে। ওকে রাজকুমার, হোয়াট উইল ইউ সে টু ইয়োর ফ্রেন্ড হু ইজ গোয়িং টু get married? Have I said this? No. Just Yes, sir. Yes, yes. কি বলেছিলাম আমরা? Okay, Rajkumar, please say, what should I say to a person who is going to get married? Actually, sir, I forgot, sir. Okay, fine. Okay, so I am going to revision with this from the first, okay, and later I will send the PDF today onwards. Both of these sentence, parts of speech, sorry, 3 of these sentence, parts of speech, and what to say. What to say is the part of conversation. What to say হচ্ছে আমাদের conversation-এর একটা অংশ, okay. Conversation can be divided into 2 parts. Conversation-কে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। One is the informal, another is the formal.
একটা হচ্ছে ফর্মাল ওয়েতে আর একটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। ইনফর্মাল ওয়ে ক্যান বি ইউজড অনলি ফর দ্য ফ্রেন্ডস পারপাস অ্যান্ড দ্য লিটিল। ইনফর্মাল ওয়েতে আমরা ব্যবহার করতে পারি আমাদের বন্ধু যারা আছে এবং আমাদের থেকে যারা ছোট। ওকে, অ্যান্ড ফর্মাল কনভারসেশন ক্যান বি ইউজড ফর অল। যেমন ফর এক্সাম্পল আমি আগের দিনে বলেছিলাম যদি একটা ফর্মাল ড্রেস পরা যায় তাহলে সেই ড্রেস পরে আমরা অফিসেও জয়েন করতে পারবো, কোনো পার্টিতেও জয়েন করতে পারবো। কিন্তু যদি কোনো পার্টি ড্রেস যেমন মনে করো টি শার্ট আর জিন্স, আমরা কিন্তু অফিসিয়ালি এটাকে অ্যালো করতে পারি না। পার্টির জন্য ঠিক আছে, তাহলে ফর্মালটা জানা রাখলে আমাদের কিন্তু সব জায়গায় অ্যাপ্লাইয়ের জন্য সুবিধা হবে। ঠিক না বলি? ঠিক বলছি তো? দ্যাটস দ্য মিথ। বাংলা বলছি, বলছিলাম আমি কি কথাগুলো রেকর্ড করতে পারবো? রেকর্ড হচ্ছে ফোনে আমার এখানে অলরেডি রেকর্ড হচ্ছে। স্যারের সাথে কথা বলে নেবেন, পাঠিয়ে দেবেন। ভালো হয় কথা বলতে। কেন? আরেকবার মানে আমি তাহলে একটুখানি মানে আরেকবার করে রিভিশন দেবো। না, আমি তো পিডিএফ পাঠিয়ে দেবো, ওখানে সব লেখা আছে। হোয়াট টু সে, যে কোথায় কী রকম সিচুয়েশানে কেমন কী ব্যবহার করতে হবে পিডিএফে সব লেখা আছে। ওকে, সুতরাং সমস্যা হবে আশা করছি। যখন আমি বলছিলাম বুঝতে পারছি, তারপর অ্যাকচুয়ালি কি হয়, আমাদের প্র্যাকটিস না থাকার কারণে, পড়ার কিছু মেটেরিয়ালস না থাকার কারণে আমরা ভুলে যাই, যেটা রাজকুমারের ক্ষেত্রে হয়েছে এবং তোমাদের ক্ষেত্রে হয়েছে। বাট আই সোয়ার দ্যাট টুডে আই উইল শেয়ার ফ্রম হিয়ার। ওকে, আমি এখান থেকেই পিডিএফ পাঠিয়ে দেবো। স্যার বলছিলাম বাড়িতে কীভাবে প্র্যাকটিস করতে পারি? মানে বলে দেবো, নেই এগুলো বলে দেবো, এগুলো বলে দেবো শেষে গিয়ে আমি বলে দেবো। ওকে, সো হোয়াট টু সে যে পার্টটা আছে তাহলে দুটো ভাবে ভাগ করা যাচ্ছে, ফর্মাল আর ইনফর্মাল। এবার দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণভাবে কাজ করার থেকেও আরও অন্য কিছু এনজয়মেন্ট করে থাকি অনেক সময়। ওকে, ফর এক্সাম্পল সাপোজ থিঙ্ক দ্যাট ওয়ান অফ ইউর ফ্রেন্ড হু ইজ গোয়িং ফর আ পিকনিক। তোমার কোনো একটা বন্ধু পিকনিক করতে যাচ্ছে। পিকনিক মিনস আ শর্ট পিরিয়ড অফ টাইম, একটা সীমিত ছোট্ট সময়। উই ক্যান সে দ্যাট হ্যাভ আ গুড টাইম, have a good time. The reply can be thank you. The reply can be thank you. Suppose one of your friend who is going for a trip for 2 to 3 days. Okay, you can say that have a good holiday, or else you can say I hope you have a good holiday. Okay, the reply will be same, thank you. Or else you can say enjoy yourself or take care. But enjoy yourself and take care cannot be used for the child. বাচ্চাদের জন্য ওগুলো আমরা বলতে পারি না, বিকজ দে হ্যাভ বিন টেকেন কেয়ার বাই আস। বড়রা তাদেরকে টেক কেয়ার করছে, অ্যান্ড দে ক্যান নট এনজয় লাইক দেমসেলফ। তারা নিজেদের ইচ্ছা মতো চলতে পারে না, এবং বাচ্চা তারা অনেক কিছু ভালো খারাপ বোঝে না, যার জন্য আমরা তাদেরকে বাধা দিতে থাকি। বুঝছেন না? সো এনজয় ইয়োর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, দিস টু ক্যানট বি ইউজড ফর দ্য চাইল্ড। Is it clear? Sure? Very good. Now the thing is that suppose one of your friend who is going for an interview. When your friend is going for an interview, you can say good luck. আমরা অনেক সময় বলে থাকি বেস্ট অফ লাক, বাট বলবো না, আমরা শুধু গুড লাক বলবো, গুড লাক। ওকে, দ্য রিপ্লাই শুড বি থ্যাংক ইউ। When your friend is going for an examination, then we can say best of luck. And the reply should be I will need it, I will need it. Okay, suppose one of your friend who is going to get married, we can say congratulations, plural, because two is there, bride and bridegroom, মানে একজন হত্যা করছে আর একজন মারা যাচ্ছে, নিহত হচ্ছে, মানে বর কনে। ঠিক আছে, so this is the thing. And you can say also another way, no, I wish you every happiness, I wish you every happiness. Okay, and the reply should be thank you, reply should be thank you. Actually congrats, that is the collocated form, first thing. Second thing, both two is there, so congratulations is the proper answer, not congrats. Okay, clear? This is for the marriage ceremony. Then suppose you are going to visit someone's house with following invitation and without invitation. আমরা দু রকম ভাবে গেস্ট পেয়ে থাকি আমাদের বাড়িতে, একটা নিমন্ত্রণ পেয়ে আসে
আর একটা বিনা নিমন্ত্রণে চলে আসে। যারা বিনা নিমন্ত্রণে চলে আসে তাদেরকে তো বলবো না ঠিক আছে এসেছেন চলে যান, আমি নিমন্ত্রণ করলে তবে আসবেন, এটা তো বলতে পারি না। আমরা তাদেরকেও ওয়েলকাম জানাই, তাই তো? তো যারা নিমন্ত্রণ পেয়ে আসছে তাদের জন্য কিন্তু আমরা অন্যভাবে বলবো, আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ কুড কাম, আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ কুড কাম। আর আনএক্সপেক্টেড গেস্টের জন্য আমরা তিনভাবে বলতে পারি, ঠিক আছে? একটা কি হতে পারে, হ্যালো হাউ নাইস টু সি ইউ, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, হোয়াট আ প্লেজার টু সি ইউ। আমরা এই তিনটেই জেনে রাখবো। তার কারণ মনে করো কোনো কারণবশত আমরা কেউ কোনো বন্ধুর সাথে চলে গেলাম অন্য কারোর বাড়িতে, অনেক সময় গিয়ে থাকি, আমি একটা জানি সে আমাকে অন্যটা বলছে, আমি নিজের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে, আমাকে ভিতরে আসতে বলছে না বাড়ি চলে যেতে বলছে। সাধারণভাবে বলে না বা আমাদের মধ্যে কনফিউশন থাকে না, বাট তবুও আমাদের জেনে রাখা উচিত, তাতে করে আমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে থাকি। ওকে, তো তিনভাবে আমরা বলতে পারি বা আমার কাউকে জানাতে পারি, ঠিক আছে? সাপোজ তোমার বন্ধুর কেউ অসুস্থ হয়ে আছে, হাউ কুড ইউ গ্রিট আ ইল পারসন, একটা অসুস্থ মানুষকে কীভাবে আমরা গ্রিট করতে পারি, সেখানেও তিনটেভাবে গ্রিট করতে পারি, ঠিক আছে? I hope you will get better soon, I do hope you will get better soon, wish you a speedy recovery, wish you a speedy recovery. ওকে, এখানে দেখো বিষয়টা কেমনভাবে হচ্ছে, যে মনে করো আমার বন্ধুর মা অসুস্থ, আমি তো বন্ধুকে বলতে পারি না তুই তাড়াতাড়ি সেরেও, আমি বলতে পারি কি কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই তো? বা এটা বলতে পারি তোর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাহলে এই যে রিলেশনটা আমার সাথে যে অসুস্থ সেটাও এখানেও পুট করতে হবে, আই হোপ ইয়োর মাদার উইল গেট বেটার সুন, অর এলস ইউ ক্যান সে আই হোপ আন্টি উইল গেট বেটার সুন। তোমার বন্ধুর ভাই অসুস্থ, আই হোপ ইয়োর ব্রাদার উইল গেট বেটার সুন, অর এলস ইয়োর ব্রাদার্স ব্রাদার মিনস ইয়োর ব্রাদার, দ্য রিলেশন ইজ লাইক দ্যাট, সো ইউ ক্যান সে আই হোপ রহিম উইল গেট বেটার সুন, অর রাহুল উইল গেট বেটার সুন। Clear? Sure? These are the things. So for the illness, for the unexpected guest, there are 6 ways that you can apply. Okay? End of a party. কোনো পার্টির শেষে আমরা কি বলতে পারি, থ্যাংক ইউ ফর আ লাভলি ইভিনিং। Why evening? Because nowadays most of the parties are going to be held in the evening. এখনকার দিনে বেশিরভাগ পার্টি কিন্তু সন্ধ্যাবেলায় হেল্ড হয়। সো থ্যাংক ইউ ফর আ লাভলি ইভিনিং। যদি কোনো পার্টি দিনের বেলা হয়ে থাকে আমরা বলবো কি থ্যাংক ইউ ফর দ্য লাভলি ডে, বিকজ দ্য হোস্ট অফ দ্য পার্টি, হোস্ট মানে কি, যে সেই পার্টিটাকে কর্মকর্তা আর কি, পার্টির যে কর্তা আর কি, সে কী করছে আমাদের এনভায়রনমেন্ট দিচ্ছে আনন্দ করার জন্য, এখানে জড়তা দিচ্ছে, মানে বন্ধু বন্ধু সবাইকে এনে এক জায়গায় করে দিচ্ছে, একটা ক্রাউডেড করে দিচ্ছে, এবং সেখানে সে আমাকে মিলও দিচ্ছে, সেই ইভিনিংয়ে হলে ডিনার, দুপুরে হলে লাঞ্চ, হ্যাঁ কি? তাহলে এত কিছু দিচ্ছে, তাতে আমরা আনন্দ উপভোগ করছি, তাই তাকে একটা থ্যাংক ইউ জানাতে হবে, থ্যাংক ইউ ফর দ্য লাভলি। ওকে, ক্লিয়ার? শিওর? Till today I have taught you. Right now I am going to share the PDF that you can check from your end also here. Okay, and I will help you out there also in the group if there is any problem. যদি গ্রুপেতেও যদি কোনো সমস্যা হয় আমি সেখানেও হেল্প করে দেবো, যাতে করে তোমরা সেখান থেকে ক্লিয়ার কনসেপ্ট পেতে পারো। ক্লিয়ার? তাহলে আমি আপাততর জন্য তোমাদেরকে সেন্টেন্স দিচ্ছি, পার্টস অফ স্পিচ দিচ্ছি এবং হোয়াট টু সেটা দিচ্ছি। ওকে, okay, you can check that also, I have sent in the group. Okay, you all will get with this. যারা যারা গ্রুপে অ্যাড আছো তারাই পাবে কিন্তু 66 কার্ড নাম্বার লাস্ট। Yes, you can take. হ্যালো, বলছি আমি ক্লাসে আছি, পরে কথা বলছি।
Okay, got? পেয়েছো তো সবাই? Okay, Rajkumar, have you got the PDF? Yes. Yes, sir. So right now I think that all of you will not face that kinds of problem with the document because you can read from your end also at your home. Okay? এবারে এখান থেকে তুমি যে প্রশ্নটা করলে যে বাড়িতে তো বলার মতো কেউ নেই, কীভাবে প্র্যাকটিসটা আমরা করব। দেখো, বাড়িতে আমাদের মূলত প্র্যাকটিস করার জন্য কিছু রুলস আমাদের দেখতে হবে। আমরা সাধারণভাবে কিন্তু দিনের একটা রুটিন আমরা মনে মনে ভেবে নিই, তো রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও ভাবি, সকালে উঠেও সেটাকে ফের রিমাইন্ড করি, সেগুলোকে আমরা ইংরাজিতে ভাবি। মনে করো তোমার আজকে এখানে পড়া আছে, তার আগে তোমার ক্যারাটে ক্লাস ছিল, জাস্ট ফর ইউ আমি বলছি, তোমাকেই নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে তুমি কালকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বলছো কালকে সকাল 6টার সময় উঠতে হবে, 7টা থেকে ক্যারাটে ক্লাস আছে, তারপর আমার ওখান থেকে ফিরেই আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে, স্পোকেনের ক্লাস আছে, সেখান থেকে ফিরে দুপুরে আমি রেস্ট নেবো, বিকালে একটু গান আছে, গানের রেওয়াজ করবো, এবং তারপরে সন্ধ্যাবেলা বাবা মার সাথে একটু গাই করবো, একটা দুটো গল্পের বই পড়বো, এবং রাত্রে আবার ডিনার করে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ পরের দিন সকালে আবার আমাকে তাড়াতাড়ি উঠতে হবে ক্যারাটে প্র্যাকটিসের জন্য। তাহলে এই পুরো যে রুটিনটা তুমি করলে, এটাকে ইংরাজিতে ভাবো, নিজে নিজে ভাবো। যেখানেই তুমি স্ট্রাক করছো বা যেখানে তুমি আটকে যাচ্ছ, দেন অ্যান্ড দেন একটা খাতায় লিখে নাও, ঠিক হলো তো? তাহলে এটা একটা প্র্যাকটিসের পদ্ধতি হলো। বাড়িতে যখন কেউ থাকবে না, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, দেখবে আর একজন দাঁড়িয়ে আছে, তাই তো? তার সাথে কথা বলবে, নিজের মনে মনে দুটো ক্যারেক্টার ভেবে নাও, যাকে বলছো তার রিপ্লাইও তুমি দেবে, তোমার কোশ্চেনও তুমি করবে। এখানে এটা আর একটা প্র্যাকটিস, ঠিক আছে? এছাড়াও মনে মনে যে প্র্যাকটিসগুলো করছো সেগুলো, হ্যাঁ। এর পাশাপাশি একটা করে নিউজ পেপার কিনবে, ইংলিশ নিউজ পেপার, 15 দিন করে পড়বে। একটা ঘটনা 15 দিন পড়বে না, 15 দিনের 15টা ঘটনা পড়বে। একটা খাতা নেবে, সেখান থেকে ওয়ার্ড, অজানা ওয়ার্ডগুলো বেছে বেছে লিখে নেবে। সবাইয়ের কাছে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড, অনলাইন ডিকশনারি আছে, ওয়ার্ড মিনিংগুলো সার্চ করে এবং লেখো এবং মুখস্থ করো সেগুলো। কারণ দেখো, আমাদের কথা বলার জন্য গ্রামারের পাশাপাশি কিন্তু ভোকাবুলারি লাগবে, তাই নাকি? কারণ ভোকাবুলারি ছাড়া আমরা বাক্য গঠন করতে পারবো না, বুঝছেন? সব গ্রামারের পাশাপাশি যেহেতু আমাদের ভোকাবুলারিগুলো লাগছে, তাহলে সেই ভোকাবুলারি তো আমাদের নিতে হবে। এবারে প্রশ্ন, স্যার আমরা ওখান থেকে কেন ভোকাবুলারি নেব? ইংলিশ নিউজ পেপার থেকে কেন ভোকাবুলারি নেব? দেখো, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এর নিউজ পেপার মানে এটাও কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করছে, পুরো গোটা বিশ্বজুড়ে বিজনেস করছে। সুতরাং ওখান থেকে যদি তুমি একটা অজানা শব্দ নিজের মধ্যে মনে রাখতে পারো, জানবে যে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ড তুমি নিজের মধ্যে ইনস্টল করবে। একটা জিনিস জানবে, একটা বাচ্চাকে যদি বলা হয় একটা গাছ নিয়ে রচনা লিখতে, সে সাধারণ কিছু লিখে দিয়ে চলে আসবে। কিন্তু একটা ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড স্টুডেন্টকে যদি বলা হয় গাছকে নিয়ে রচনা লিখতে, সে কি ওই ক্লাস 5-এর সাথে 10-এর একই থাকবে? সে তখন দেখবে গাছের কোষগুলোকেও পর্যন্ত ভাগ করতে চেষ্টা করছে। কেন না? স্ট্যান্ডার্ডিটি বজায় রাখার জন্য না। তবেই তো পড়ার পরে মনে হবে যে এটা ক্লাস 5-এর বাচ্চার একটা গাছের রচনা, এটা ক্লাস 10-এর একটা গাছের রচনা। যদি দুটো এক হয়ে যায়, তাহলে স্ট্যান্ডার্ডিটি কী রইল? সেই বাচ্চারা যে ক্লাস 10-এ পড়ে, তার কোয়ালিফিকেশন কী রইল, তার কোয়ালিটি কী রইল, তাই নাকি? ঠিক সেই রকমভাবে তুমি যখন ওই রকম ধরনের শব্দ ব্যবহার করবে নিজের কথার মধ্যে, তখন লোকে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি জানো, কারণ ওয়ার্ড ভ্যালু সেখানে পেয়ে যাচ্ছে, সেখানে ওয়ার্ড ভ্যালু পেয়ে যাচ্ছে। দ্যাটস দ্য মেইন থিং। তো আমি সেটাই এই কারণে বলছি, একটা পেপার নাও, 15 দিন ধরে পড়ো, প্রত্যেকদিন আলাদা আলাদা নিউজ নাও, সেখান থেকে ওয়ার্ড সেগুলোকে পড়ো। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, দেখবে অনেকটা ফাস্ট তোমরা এগিয়ে যেতে পারবে, এবং আমাদের অনেক শব্দও জানা হয়ে যাবে, অজানা অচেনা অনেক শব্দ আমাদের জানা হবে। ক্লিয়ার হয়ে গেছে তো? শিওর? So I have sent the PDF, and go through that. If there is any problem, make that notice on the group. I will help you out with this. এছাড়াও আমরা প্র্যাকটিসের জন্য গ্রুপে একটা একটা করে টপিক ডোজ দিয়ে থাকবো, বা 1-2 দিন ছাড়া ছাড়া ডোজ টপিক এইভাবে দেওয়া থাকবে, সেখানে তোমাদের ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে, গ্রুপেতে সেন্ড করতে হবে। ওকে, তাহলে এখান থেকেও আমরা আমাদের প্র্যাকটিসটা পেয়ে যাব। ক্লিয়ার? শিওর? ইজ দেয়ার এনি ডাউট টিল নাও? Thank you for today. Have a great day. Thank you. স্যার বলছি Thank you, sir. Thank you, Biplab.
সরি রাজকুমার। Yes, sir. Okay, bye. Bye.